বিএনপির মূল সংস্কারগুলো কি কি, এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে তারা গেছে। অর্থাৎ সংস্কারের সাথে কিন্তু বিএনপির কোনো বিরোধ নাই, কিন্তু কত দ্রুত সংস্কারটা করা সম্ভব এবং নির্বাচনে যাওয়া সম্ভব। আমি ভার্সন 7 শিখে গিয়ে সিনক্রোনাইজ করে নেওয়া নতুন প্রযুক্তির সাথে শিক্ষা ব্যবস্থা, যে আমি ভার্সন 7 শিখে গিয়ে আমাকে 11 দেখতে হচ্ছে, তাহলে তো আমার এই শিক্ষাটা কোনো কাজে লাগতেছে না। আপনি যদি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চান, তাহলে এই ডিপ্লোমা বা এই কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প বাংলাদেশে নাই। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খবর সংযোগের নিয়মিত আয়োজন টক অফ দ্য টাউনে টুটুল রহমানকে সঙ্গে নিয়ে আছি আমি ফমদ দেলোয়ার হোসেন। আজ আমরা কথা বলবো টুটুল দুটো বিষয় নিয়ে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে পলিটেকনিক শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে প্রতিশ্রুতি, আলোচনার আশ্বাস দেওয়া সত্ত্বেও তাদের আন্দোলন চলমান আছে। গত বৃহস্পতিবার তাদের সাথে আলোচনা হয়েছে এবং তাদের একটা বিষয় দেখা যাচ্ছে কি, যে তারা বলতেছে এসি রুমের আলোচনা তারা মানে না। আচ্ছা, তারা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এসি রুমের আলোচনা মানে না বলতে হ্যাঁ, কিন্তু একটু ইঙ্গিতপূর্ণ কথাও বলা হয়েছে যে আমরা যে রাস্তাঘাটে আন্দোলন করতেছি, রাজপথ আর এসি রুমের পার্থক্য, এসি রুমের যে পার্থক্য এটা বলতেছে। যাই হোক, এটা আমরা তাদের দাবির প্রতি আমাদের সহানুভূতি আছে, সহমর্মিতা আছে। এটা মানে যৌক্তিক কি বলা যায়। আমি আলোচনা শুরুর আগে একটু তাদের দাবিগুলি বলতেছি যে তারা মেইন যে দাবিগুলিতে আসছে, হাইকোর্টের রায় বাতিল করে ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে পদোন্নতির সুযোগ নিশ্চিত করা, পদবি পরিবর্তন এবং মামলার সঙ্গে জড়িতদের চাকরিচ্যুত করা, আর 2021 সালের নিয়োগ সম্পূর্ণ বাতিল করে সংশোধিত নিয়োগ বিধি প্রণয়ন, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে বয়সসীমা নির্ধারণ সহ মানসম্পন্ন কারিকুলাম চালু। এখানে একটু বলে নেই, মাঝখানে কিন্তু এখন একটা কিন্তু ওই যে বয়সের সীমাটা নাই, ডিপ্লোমা পড়ার জন্য যে কেউ পড়তে পারে। এটা আসলে তাদের জন্য একটা আপত্তি জানাইছে। তারা বলছে বয়সসীমা নির্ধারণ করা হোক, এই কোর্সকে পর্যায়ক্রমে সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে পরিচালনা করা। এই দাবির প্রতি আমিও একমত। মানে উচ্চ শিক্ষা বা টেকনিক্যাল শিক্ষার ভাষাকে এটা ইংরেজিতে অনেক সহজ হয়, তবে একই সঙ্গে আমরা যেহেতু বাংলা মানে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে গণ্য, আমরা যেটা চাইবো সেটা হচ্ছে কি, যে বাংলাতেও যেন এই টেকনিক্যাল বিষয়গুলিকে যেন অনুবাদের মাধ্যমে বাংলাতে ভালোভাবে চালু করা যায়, মানে ভাষার এটাও কিন্তু আসলে খুব জরুরি। তবে ইংরেজিতে পরিচালনা করার জন্য তারা যেটা বলছে সে স্ট্যান্ডার্ডটা বজায় রাখার জন্য। আর 4 বছর মেয়াদী ডিপ্লোমাধারীদের জন্য 10ম গ্রেডে পদ সংরক্ষণ সহ নিম্ন পদে নিয়োগের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া। মানে যারা ডিপ্লোমা পাশ করবে তাদেরকে, ডিপ্লোমাধারীদেরকে অন্তত 10ম গ্রেডে চাকরি দিতে হবে, তার নিচে যাওয়া যাবে না। এই হচ্ছে তাদের দাবি এবং তাদের দাবি নিয়ে তারা তো বেশ সিরিয়াস। মানে গতকালও তারা মানববন্ধন কর্মসূচি করছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, আর আরো অনেক বেশি বিভিন্ন কর্মসূচি দেখা দিচ্ছে, যে লং মার্চ টু ঢাকা, লং মার্চ টু ঢাকা। এখানে এটাকে আপনি কি মনে করতেছেন, এই আন্দোলনের পরিণতিটা কি? আলোচনার শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যে বাংলাদেশে যে কর্মসংস্থান, বাংলাদেশের যে কাজের ক্ষেত্র, আর পড়াশোনার যে ক্যারিকুলাম, এর মধ্যে অনেক পার্থক্য। আপনি খেয়াল করবেন যে কেউ বাংলাতে অনার্স মাস্টার্স করে ব্যাংকে গিয়ে চাকরি করে, কিন্তু তার জন্য কিন্তু বাংলায় অনার্স মাস্টার্স করা মানে অন্য চাকরি তার জন্য করা উচিত ছিল। সেরকম আমরা যে কর্মমুখী শিক্ষা বাংলাদেশে দীর্ঘদিন থেকে অবহেলিত, এবং বলা হয়েছে যে বাংলাদেশকে আরও বেশি দক্ষ মানব সম্পদ উপহার দেওয়ার জন্য কর্মমুখী শিক্ষা, অর্থাৎ এইসব পলিটেকনিক সহ কর্মমুখী যত ধরনের শিক্ষা আছে এগুলোকে আধুনিকায়ন করা, এগুলোকে আরো খরচ কমানো। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে বাংলাদেশের জেনারেল যে শিক্ষাটা, এটার সাথে কর্মের একটা গ্যাপ থাকলেও এই ডিপ্লোমা যারা পড়ে, পলিটেকনিক যারা পড়ে, এদের কিন্তু শিক্ষাটা যথেষ্ট কর্মমুখী, কিন্তু দে আর ভেরি মাচ ইম্পর্টেন্ট। কিন্তু এরা যখন পাশ করে বের হয়, দেখা যায় যে ওর যে পড়াশোনা, ওর যে শেখার যে ক্যাপাসিটি, সে অনুযায়ী সে কিন্তু শিক্ষাটা পায় না।
অনেক ক্ষেত্রে এই কলেজগুলোতে যেগুলো হয় যে অনেকে ভর্তি হন যে আমি তো জেনারেল লাইনে পড়াশোনা করিনি, এখন একটা ডিপ্লোমা একটা সার্টিফিকেট নিয়ে বসে থাকলাম, করলাম। তো এরা যে দাবিগুলো করেছে সেই দাবিগুলো কিন্তু আসলে যৌক্তিক। নানাভাবে এই যে অন্তর্বর্তী সরকার নানাভাবে নানা বিষয় সংস্কার করছে, আমি মনে করি এদের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই যে পলিটেকনিক বা ডিপ্লোমা ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে যে বাধাগুলো আছে, যে সমস্যাগুলো আছে, সেগুলো এটা ধরেন একটা উছিলা। আমি মনে করি এদের হাত ধরেই, এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের স্টুডেন্টদের হাত ধরেই সরকার দেখবে যে এ খাতে আসলে কি কি সমস্যা আছে। না, কিন্তু এটা টুটুল একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কি, মনে করেন একটা মানে প্রকৌশল শিক্ষার যেমন তাদের একটা দাবি হচ্ছে যে মানসম্পন্ন কারিকুলাম চালু করা। জি জি জি। এখন আমার কথাটা হলো কি যে প্রকৌশলী যে যেমন সিভিল ইঞ্জিনিয়ারিং, তারপরে আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এরকম ইঞ্জিনিয়ারিং বিভিন্ন শাখা আছে। তো এই শাখাগুলিতে মানসম্পন্ন কারিকুলাম, তার মানে যেই কারিকুলামটা চালু আছে তারা বলতে চাচ্ছে সেটা মানসম্পন্ন না। এই জায়গাটা আমি আসবো। হ্যাঁ, এই যে বিষয়টা, এই যে দাবিগুলি, এই দাবিগুলি কি আপনি মনে করেন যে ইনস্ট্যান্টলি মেনে মানা সম্ভব? অবশ্যই সম্ভব। আপনি ধরেন আমি বলি যে ফটোশপ 7 শেখানো হচ্ছে, কিন্তু দুনিয়া তো ফাস্ট, 11 আসছে, 12 আসছে। বা আপনি ধরেন যে মেশিনটা এখন বাংলাদেশে আপনাকে যে কারিকুলামে শেখানো হচ্ছে, সেই মেশিনটা হয়তো এখন আর মার্কেটে নাই। চায়না নতুন নতুন মেশিন আমদানি হচ্ছে, চায়না থেকে, জার্মানি থেকে নতুন নতুন মেশিন আসছে। এই যে অবহেলা, মানে এই যে স্টুডেন্টদেরকে আপনার নতুন নতুন কাজগুলো শেখানো, টেকনোলজির সঙ্গে এরা সেটা বলছে যে আমি ভার্সন 7 শিখে গিয়ে সিনক্রোনাইজ করে নেওয়া নতুন প্রযুক্তির সাথে শিক্ষা ব্যবস্থা, যে আমি ভার্সন 7 শিখে গিয়ে আমাকে 11 দেখতে হচ্ছে, তাহলে তো আমার এই শিক্ষাটা কোনো কাজে লাগতেছে না। তাহলে আমার কি করতে হবে, এখন দুনিয়ার সঙ্গে মিলিয়ে, পৃথিবীর সঙ্গে মিলিয়ে আমার ক্যারিকুলামটা করতে হবে। কিন্তু সরকার এই শিক্ষা ব্যবস্থার প্রতি এত বেশি তাদের অবহেলা, যে এরা কবে পরীক্ষা দেয়, কবে এদের রেজাল্ট হয়, এদের কি কি কাজ, এ ধরনের কোনো নীতিমালা নাই। কিন্তু দেখা গেল যে বছরের মাঝখানেও পরীক্ষা হচ্ছে, বছরের শুরুতেও পরীক্ষা হচ্ছে, আবার দেখা গেল সার্টিফিকেট নিতে এদের দিনের পর দিন ধর্ণা দিতে হচ্ছে, ঘুরতে হচ্ছে। এই যে প্রবলেমগুলো এরা তো সর্ট আউট করেছে। এবং আপনি যদি দক্ষ মানব সম্পদ গড়ে তুলতে চান, তাহলে এই ডিপ্লোমা বা এই কর্মমুখী শিক্ষার কোনো বিকল্প বাংলাদেশে নাই। তো যাই হোক, আমরা যেটা চাই সেটা হচ্ছে যে ছাত্রদের যৌক্তিক দাবি, এটা তো হয়তোবা সবকিছু ইনস্ট্যান্ট মানা যাবে না, কিন্তু যতটুকু মানা যায়, যতটুকু করা যায়, এটা সহানুভূতির সাথে দেখে এবং সেই অনুযায়ী সরকার এই আন্দোলনটা যাতে একটা খারাপ দিকে না যায়, মন না। দ্বিতীয় একটা জিনিস আছে যেটা নিয়ে আসলে আমাদের অনেকেরই আগ্রহ, টক অফ দ্য টাউন বলা যায় এই পলিটেকনিক শিক্ষার্থীকে নিয়েও যেমন আছে, সেটা হচ্ছে যে সংস্কার কমিশনের সাথে বিএনপির একটা প্রতিনিধি দলের আলোচনা আজকেও চলছে। গত বৃহস্পতিবারেও কিন্তু তাদের এই আলোচনা হয়েছিল এবং তারপরে আজকে সেটা কন্টিনিউড, মানে আজকে আরেকটা রোববার, আরেকটা কর্মদিবস, সেই কর্মদিবসে বিএনপির নেতারা অনেকেই গেছে, দেখলাম নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, এরকম তারপরে ইসমাইল জবিউল্লাহ, তারপরে যে আইনজীবী যে একজন আছেন কাজল, কাজল, তো ওনারা গেছেন এবং আলোচনা চলতেছে। এই সংস্কার কমিশনের যে সাথে বিএনপির বৈঠকটাকে আপনি আসলে কিভাবে দেখতেছেন, কিভাবে মূল্যায়ন করেন? দেখেন, আমি গত কয়েকদিন ধরে কিছু রাজনীতি কিছু পরিবর্তন লক্ষ্য করছি, যে রাজনীতিটা এখন একটা নির্বাচনমুখী হয়ে গেছে। সেটা কয়েকটা সিমটম, যে প্রধান উপদেষ্টা কিন্তু গত বৃহস্পতিবারও বিএনপি যখন দেখা করেছে, বুধবার বা বৃহস্পতিবার, একেবারে খুব দৃঢ়ভাবে বলেছে যে আপনার ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এর বাইরে কিছু নাই, এর বাইরে কোনো ষড়যন্ত্র নাই। এবং তারপরে কিন্তু একটা নির্বাচনী ফ্লো শুরু হয়ে গেছে। জামাতও বলছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন, রোজার আগে নির্বাচন চাই। এখন নির্বাচন আগে কতগুলো কাজ যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল 24-এর অভ্যুত্থানের পরে, যে একটা বেসিক সংস্কার, অর্থাৎ তারা যে সংস্কারটা করতে চাচ্ছে সেটা হলো যে একটা আবার যেন ফ্যাসিজম জন্ম না নেয়, একটা স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে যাতে কায়েম না হয়, এই সংস্কারগুলো তারা করবে। এবং বিএনপি কিন্তু এই সংস্কারগুলোর সাথে একমত। আসলে বিএনপি কি চায়
বিএনপির মূল সংস্কারগুলো কি কি, এই জিনিসগুলো কিন্তু তুলে ধরতে তারা গেছে। এবং তারা বলছে যে বৈঠকে যাওয়ার আগে গত দিনও তারা বলেছে যে সংস্কার কমিশনের সঙ্গে তারা আন্তরিকভাবে কাজ করছে। অর্থাৎ সংস্কারের সাথে কিন্তু বিএনপির কোনো বিরোধ নাই, কিন্তু কত দ্রুত সংস্কারটা করা সম্ভব এবং নির্বাচনে যাওয়া সম্ভব, বিএনপি কিন্তু এখন সেই লাইনে হাঁটছে। অর্থাৎ তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আবার সংস্কারও চায়, এবং সেই সংস্কারটা এমন সংস্কার হবে যাতে আবার কোনো ফ্যাসিজম তৈরি না হয়, স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার মধ্যে বাংলাদেশ না ঢুকে যায়। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যটা দেখেন, তারা এমন কতগুলো কাজ করতে যাচ্ছে যেটা আপনার জবাবদিহিতা নিশ্চিত হয়। তারা একটা চার্টার তৈরি করতে যাচ্ছে, তারা বলতে যাচ্ছে যে আমরা এই সংস্কার দিয়েছিলাম, এই রাজনীতিবিদরা এই মেনেছে, এই মানে নাই, তারা এটা প্রকাশ করে দেবে। এতে কি হলো, রাজনৈতিক দলগুলোর মানুষের প্রতি কিন্তু এক ধরনের দায়বদ্ধতা তৈরি হলো, জবাবদিহিতা তৈরি হলো। তো এখন বিএনপি নির্বাচনও যেমন চায়, সংস্কারও চায়। আবার প্রধান উপদেষ্টা জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছে, এক ধরনের নির্বাচনী ফ্লো তৈরি হয়েছে। এখন এইটাকে কিভাবে মিলেমিশে একটা গণতন্ত্রে উত্তরণ করা যায়, আমার মনে হয় বিএনপি সেই প্রচেষ্টাটাই করছে, এবং সঙ্গে জামাতও যুক্ত হয়েছে। বিএনপির জন্য শুভকামনা রইল, চেষ্টা চালিয়ে যান, একটু জোরে সোরে চেষ্টা চালান, নিজেদেরকে ওপেন করেন, প্রতিশ্রুতি রক্ষা করেন, ইমেজটাকে ফিরিয়ে আনেন। রাজনীতি ছাড়া আসলে উপায় নাই, কিন্তু রাজনীতিটাকে একটু উপরে, একটু সম্মানের জায়গায় আপনারা নিয়ে আসবেন, এই আশা আমরাও করি, সাধারণ মানুষও করে। ধন্যবাদ সবাইকে।